বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় আমরা আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনার কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬০তম গল্প, শীতলপুরের শিহরণ। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৬০তম গল্প, শীতলপুরের শিহরণ। শীতলপুরের জমিদার বাড়ির নাম শুনলে গ্রামের মানুষেরা আজও শিউরে ওঠে। বাড়িটার বয়স হয়তো ২০০ বছরেরও বেশি হবে, কিন্তু তার জীর্ণতা আর রিক্ততা বয়সকে ছাপিয়ে গেছে। গ্রামের দক্ষিণ প্রান্তে ঘন শাল আর মহুয়ার বনের কিনার ঘেঁষে দাঁড়িয়ে থাকা ওই প্রাসাদোপম বাড়িটি শুধু একটি দালান নয়, এটি যেন চেপে থাকা এক দীর্ঘশ্বাসের প্রতীক, এক না বলা ইতিহাসের জমাট অন্ধকার। এক সময় এই বাড়িতে ছিল প্রাণের কোলাহল, লক্ষ্মীর কৃপা আর জমিদার বংশের প্রতাপ। কিন্তু শেষ জমিদারের মৃত্যুর পর সব যেন স্তব্ধ হয়ে গেছে। বংশের শেষ আলো জমিদার প্রতাপ নারায়ণের একমাত্র নাতনি সবিতা, সেও দেশভাগের সময় পূর্বপুরুষের ভিটে ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে প্রায় ৭০ বছরের বেশি সময় ধরে এই বাড়িটি কেবল ইট কাঠের কাঠামো হয়ে দাঁড়িয়ে থাকেনি। এই বাড়ি যেন গ্রামের সম্মিলিত ভয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রামের লোকজন বলে, সন্ধ্যার পর বাড়িটির আশেপাশে একটা গা ছমছমে নিস্তব্ধতা বিরাজ করে। মাঝে মাঝে নাকি গভীর রাতে শোনা যায় নূপুরের রিনিঝিনি শব্দ, যা মৃদু বাতাসের মতো অস্পষ্ট, তবে সে শব্দ অনেক বেশি কাছাকাছি। কেউ কেউ আবার দোতলার বন্ধ জানালা দিয়ে আবছাভাবে একটা ছায়া দেখতে পেয়েছে এমন দাবি করে। এক মহিলার ছায়া, যার চুলগুলো বাতাসের সাথে খেলা করে আর যার চোখগুলো অন্ধকারেও জ্বলজ্বল করে। এই গল্পগুলো কিংবদন্তি হয়ে গ্রামের ছেলে বুড়ো সবার মুখে মুখে ফিরত। পরিচিত একজনের মুখে ওই গ্রাম এবং বাড়ির সম্পর্কে কিছু কথা শোনার পর মনে মনে একরকম অস্থির হয়ে উঠলাম। কলকাতার একঘেয়ে জীবনের মানসিক ক্লান্তি তো ছিলই, তার উপর এমন অতিলৌকিক বিষয়ের প্রতি আগ্রহ আমায় যেন বারবার তাড়া করে বেড়াচ্ছিল সবকিছু একবার সচক্ষে দেখার জন্য। যার কাছে এই বাড়ির কথা আমি শুনেছিলাম সে আমার বন্ধুস্থানীয়। পার্ক স্ট্রিটের কাছে একটি কিউরিও শপ রয়েছে ভদ্রলোকের। আমার এমন অতিলৌকিক বিষয়ের প্রতি আগ্রহের কথা ভদ্রলোকের অজানা নয়। একদিন কথা প্রসঙ্গে বললেন যে
ওই পুরনো জমিদার বাড়ি এবং পার্শ্ববর্তী কিছুটা জমি সম্ভবত বিক্রি হবে। একরকম মনস্থির করে ফেললাম, যদি সম্ভব হয় তবে ওই বাড়ি আমি কিনব। শুভ কাজে দেরি না করাই উচিত। অতএব একদিন সকাল সকাল সব রকম প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লাম শীতলপুরের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পেরিয়ে যখন সেই জমিদার বাড়ির সামনে এসে পৌঁছালাম, বেলা তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সূর্য সবে পশ্চিমে ঢলে পড়েছে, আর তার লালচে আলোয় বাড়িটার উপর দিকটা রক্তিম দেখাচ্ছে। মূল ফটকটা ভেঙে পড়ে আছে, তার জায়গায় আগাছা আর ঝোপঝাড়ের এক দুর্ভেদ্য দেওয়াল। দীর্ঘ অনাবৃষ্টির পর প্রথম বৃষ্টির মতো আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগল। সেদিন রাতে শীতলপুরের একমাত্র অতিথিশালাই ছিল আমার আশ্রয়। রাতের খাবার খেতে গিয়ে একজন লোকের সঙ্গে আলাপ হল। ভদ্রলোকের নাম রতন। এই অতিথিশালার দেখাশোনা এবং রান্নাবান্নার দায়িত্ব তার উপরেই। জমিদার বাড়ি কেনার আগ্রহের কথা শুনে রতনের ঠোঁটের কোণায় সামান্য ম্লান হাসি ফুটল। তারপর মুহূর্তেই সেই হাসির রেশ মিলিয়ে যেতে তার চোখে নেমে এলো এক গভীর সতর্কতার ছায়া। বাবু, ওই বাড়িটা না ভালো না। ওরা শুধুমাত্র ওই ইট পাথরের বাড়ি না, ওটা অভিশাপের ডেরা। অভিশাপ? রতন ঝুঁকে এলো, তার কণ্ঠে এক চাপা ফিসফিসানি। প্রতাপ নারায়ণ সিংহ শেষ জমিদার খুব একটা ভালো মানুষ ছিল না। শোনা যায় তার বউ রমার সঙ্গে নাকি কি সব হয়েছিল। কেউ কেউ বলে তাকে নাকি না খাইয়ে রেখে দিনের পর দিন অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল। মরার আগে নাকি রমা অভিশাপ দিয়েছিল যে ওই বাড়িতে আর কেউ শান্তিতে থাকতে পারবে না। এখনো নাকি ওই বাড়িতে নুপুরের শব্দ, কান্নার আওয়াজ এই সব রাতের বেলা শুনতে পাওয়া যায়। ও বাড়ি থেকে দূরে থাকাই ভালো। পরের দিন সকালে আমি জমিদার বাড়ির মালিকানা সংক্রান্ত খোঁজ শুরু করলাম। বেশ কয়েকজন উকিলের সঙ্গে কথা বলে জানতে পারলাম এক অখ্যাত ট্রাস্টের অধীনে বাড়িটির মালিকানা রয়েছে এবং এটি বর্তমানে জলের দরে বিক্রি করা হচ্ছে। বলতে গেলে এটা ছিল আমার কাছে সুবর্ণ সুযোগ। সস্তায় একটা বিশাল ঐতিহাসিক বাড়ি। 7 দিনের মাথায় সব আইনি প্রক্রিয়া শেষ হলো। এখন থেকে আমি শীতলপুর জমিদার বাড়ির নতুন মালিক। মালিকানা হাতে পাওয়ার পর যেদিন সকালে আমি ওই বাড়িতে গেলাম, তখন আমার সঙ্গে ছিল রতনের ঠিক করে দেওয়া দুজন কাজের লোক। তাদের কাজ ছিল যতটুকু সম্ভব বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্তত একটা ঘর আমার জন্য বাসযোগ্য করে দেওয়া। বহুদিন ধরে বন্ধ সদর দরজা পেরিয়ে যখন ভিতরে ঢুকছি, তখন মনে হচ্ছিল ফেলে আসা সময়ের এক নীরব গুহায় আমরা প্রবেশ করছি। প্রথমেই বিশাল হল ঘর, যার সিলিংয়ে এক সময় ঝাড়বাতি ঝুলত। এখন সেখানে মাকড়সার জালের আস্তরণ। মেঝেতে পুরু ধুলোর স্তর, আর দেওয়ালে শ্যাওলার মতো ছোপ ছোপ দাগ। প্রতিটি ঘরে এক চাপা
বদ্ধ গন্ধ, পুরনো কাঠ, ইঁদুর এবং স্যাঁতস্যাঁতে বাতাসের মিশ্রিত গন্ধ। সঙ্গে যে দুজন এসেছে লক্ষ্য করলাম তাদের চোখে চাপা ভয়। বাড়িতে প্রবেশ করার পরে প্রথমেই তারা জানালো কাজ যতটুকু করার তা তারা দিনের আলোতেই করবে। বিকেলের পরে আর এ বাড়িতে তারা থাকবে না। আমি সম্মত হলাম। শুরু হলো কর্মযজ্ঞ। আমার থাকার জন্য দোতলার একটি মাঝারি আকারের ঘরকে আপাত বাসযোগ্য করা হলো। জানালার কবজায় তেল দিয়ে সচল করা হলো পাল্লাগুলো। মেঝেতে পাতা হলো সকালেই কিনে আনা একটি কার্পেট। কাঠের টেবিল চেয়ার এবং একটি চৌকিরও ব্যবস্থা করেছি। ঘরের এক প্রান্তে পাতা হলো চৌকিটা, জানালার সামনে টেবিল এবং তার সংলগ্ন কাঠের চেয়ার। মোটামুটি বাসযোগ্য বলা যায়। দিনের আলো ফুরিয়ে আসার আগেই দুজনে দ্রুত তাদের মজুরি নিয়ে বিদায় হলো। যত দ্রুত সম্ভব এখান থেকে বিদায় হওয়ার তাড়া তাদের চোখে মুখে স্পষ্ট দেখেছি আমি। এরপর নিঃসঙ্গ ঘড়ির কাঁটা এগিয়ে চলল নিজের খেয়ালে। সূর্য ডোবার পর জমিদার বাড়ি এক অন্য রূপে সেজে উঠল। চারপাশের গাছপালা অন্ধকারে আরো ঘন, আরো রহস্যময় মনে হতে লাগল। ঘরে এনে রাখা কেরোসিনের লণ্ঠনটা জ্বালিয়ে দিলাম। তার আলোয় ঘরটার এক কোণ উদ্ভাসিত হল, কিন্তু বাকি সব ডুবে রইল ছায়াময় রহস্যে। লণ্ঠনটা টেবিলে তুলে এনে একখানা বই খুলে পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মন স্থির হচ্ছিল না। অনির্দিষ্ট কোনো চিন্তা মস্তিষ্কে তালগোল পাকাতে লাগল। রাত বাড়তে লাগল। রাতের সঙ্গে পাল্লা দিয়ে নিস্তব্ধতা ক্রমাগত তীব্র হচ্ছিল। এই নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দেয়। মোটেই স্বাভাবিক নয়। মনে হচ্ছিল যেন নিস্তব্ধতার আড়ালে কোনো শিকারী নিঃশব্দে অপেক্ষা করছে নির্দিষ্ট সময়ের। চোখের সামনে বইখানা খোলা, অথচ পৃষ্ঠায় লেখা একটি শব্দ আমার দৃষ্টি দেখছে না। সজাগ অথচ ঘোরাচ্ছন্ন একটা ভাব আমায় গ্রাস করেছে। হঠাৎ একটা শব্দে আমার ঘোরাচ্ছন্ন ভাব ছিন্ন হল। শব্দটা শুনে মনে হলো যেন কোনো অন্ধকার গুহায় ফোঁটা ফোঁটা জল চুইয়ে পড়ছে, অথচ শব্দটা এই ঘর থেকে হচ্ছে না। টেবিলের সামনে থেকে উঠে লণ্ঠনটা হাতে নিয়ে দরজা খুলে সেই ঘর থেকে বাইরে বেরোলাম। এই ফোঁটা ফোঁটা জল পড়ার মতো শব্দ ক্রমাগত হয়ে চলেছে। মনে হলো এই দোতলার শেষ প্রান্তের কোনো ঘর থেকে শব্দটা আসছে। এ বাড়িতে কোনো জলের জন্য নলের ব্যবস্থা নেই। তাহলে এমন ফোঁটা ফোঁটা তরল কোথা থেকে ঝরে পড়ছে? বাইরেটা এখনো পরিষ্কার হয়নি। ধুলোর আস্তরণে সন্তর্পণে পা ফেলে এগিয়ে চললাম উল্টো দিকের ঘরগুলোর দিকে। করিডোরটা দীর্ঘ এবং অন্ধকার। নিজের পদক্ষেপের স্বাভাবিক শব্দ এই অদ্ভুত পরিবেশে অস্বাভাবিক মনে হচ্ছিল।
একটা ঘরের সামনে এসে শব্দটা আরো স্পষ্ট মনে হলো। দরজাখানা ভেজানো। হাত দিয়ে সেই দরজায় সামান্য চাপ দিতেই দরজাটি এক মন্থর পীড়াদায়ক শব্দ করে খুলে গেল। ঘরে ঢুকে লণ্ঠনটা উঁচু করে ধরলাম। মেঝেতে জমে থাকা পুরো ধুলোর আস্তরণের উপর থেকে ঝরে পড়ছে টকটকে লাল তরল। আমার সারা শরীর জুড়ে এক শীতল শিহরণ খেলে গেল। ঠিক এমন সময় মনে হলো আমার পিছনে দরজার বাইরে অন্ধকারে করিডোরে কেউ যেন শ্বাস নিচ্ছে। হঠাৎ একরাশ শীতল নিঃশ্বাস আমার গলার কাছে এসে লাগল। এক ঝটকায় পিছন ফিরে তাকালাম, কিচ্ছু নেই। এক পা এগিয়ে দরজার বাইরে তাকিয়ে দেখলাম লণ্ঠনের ক্ষীণ আলো মৃদু হয়ে পুরো জায়গাটায় ছড়িয়ে পড়েছে। এখন সেখানে কেউ নেই, অথচ আমার মন বলছে কিছু একটা ছিল। বাতাসে সামান্যতম প্রবাহ নেই, তবু হঠাৎ করে লণ্ঠনের শিখাটা কেঁপে উঠল। সেই আলো আধারিতে হঠাৎ চোখ পড়ল মেঝের পুরু ধুলোর আস্তরণের উপরে। এইমাত্র যে ঘরে ঢুকেছিলাম সেই ঘরের দরজার সামনে দুখানা পায়ের ছাপ। আমি নিশ্চিত যে ওই ছাপ আমার পায়ের নয়, কারণ পা দুখানা আমার পায়ের চেয়ে ছোট। ধুলোর উপরে সাধারণ পদক্ষেপে এমন ছাপ তৈরি হয় না। পা দুটো যেন ভেজা ছিল। কিন্তু একই পায়ের ছাপ দুটো যে এই ঘরের দিকে যাচ্ছে না, বরং আমি যে ঘরে রাত কাটাচ্ছি সেই দিকে ধীরে ধীরে এগিয়ে গেছে। লণ্ঠনের আলোয় পায়ের ছাপ অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে আসতেই পায়ের ছাপ ধুলোর উপরে অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেছে। আমি আর ওখানে অপেক্ষা না করে দ্রুত ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম। মনের মধ্যে অতিলৌকিক উত্তেজনা আর ভয় স্পষ্ট অনুভব করতে পারছিলাম। টেবিলের উপরে লণ্ঠনটা রাখলাম। রাখতে গিয়ে লক্ষ্য করলাম আমার হাত সামান্য কাঁপছে। জোর করে নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার বইখানা খুলে বসলাম। আর ঠিক সেই মুহূর্তে আমার কানে এক ক্ষীণ ফিসফিসানি ভেসে এলো। কোনো কথা স্পষ্ট হলো না, অথচ মনে হলো ঠিক আমার পিছনে দাঁড়িয়ে কানে কানে কেউ কিছু বলল আমায়। বিদ্যুৎ স্পৃষ্টের মতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকালাম। ঘর সেই একই রকম শূন্য। নিজেকে সামলে আবার যখন চেয়ারের দিকে ফিরেছি, তখন চোখে পড়ল বইয়ের খোলা পৃষ্ঠার উপরে ছাপানো অক্ষরগুলোর উপরে গাঢ়
লালচে তরল দিয়ে মোটা অক্ষরে একটি মাত্র শব্দ লেখা, রমা। ততক্ষণে আমার কাছে স্পষ্ট হয়ে গেছে এই বাড়ি সম্পর্কে যেসব কথা শুনেছি তা নেহাত মিথ্যে নয়। এ যেন এক অতীতের ঘুমন্ত অভিশাপ, যার উপর থেকে ধীরে ধীরে পর্দা সরে যাচ্ছে। ভয় আমাকে যতই আঁকড়ে ধরুক, এমন পরিস্থিতিতে আমার মন শুধুমাত্র রহস্যের পিছনে লুকিয়ে থাকা সত্যি জানতে চায়। এক্ষেত্রেও তাই ঘটল। রাত গভীর হয়েছে, তবুও চাইলে হয়তো পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি পালালাম না। খোলা জানালার ওপাশে অন্ধকারের মাঝে বাতাসের গতি সামান্য বৃদ্ধি পেয়েছে তখন। জানালার কপাটগুলো ঠাস ঠাস শব্দে বন্ধ হতে শুরু করল। সেই শব্দের মাঝে আমার মনে হলো যেন এক করুণ বাঁশির সুর কানে ভেসে আসছে, খুব ক্ষীণ কিন্তু অসম্ভব বেদনাদায়ক। যেন কোনো সুর নয়, এক দীর্ঘদিনের জমাট বাঁধা কষ্টের প্রকাশ। লণ্ঠন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার গন্তব্য এখন দোতলার সেই ঘরটি, যে ঘরের মেঝেতে লালচে তরল ফোঁটা ফোঁটা পড়ছিল। হয়তো এই বাড়ির রহস্যের কোনো সূত্র ওখানেই খুঁজে পাওয়া যাবে। করিডোরটা এখন আরো বেশি শীতল, যেন তাপমাত্রা হঠাৎ বেশ খানিকটা কমে গেছে। আমি এগিয়ে চললাম। নিজের পদক্ষেপের শব্দ নিজের কানেই কেমন অস্বস্তিকর ঠেকতে লাগল। জল পড়ার সেই শব্দটা এখন আর হচ্ছে না। অদ্ভুত এক ভেজা মাটির গন্ধ আমার নাকে তীব্রভাবে এসে পৌঁছাচ্ছে। ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। লণ্ঠনের আলো সেই রহস্যময় কক্ষটিতে স্থির হল। ঘরের মাঝখানে মেঝেতে সেই লালচে জলের বিন্দুগুলো শুকিয়ে গেছে। সেই দাগ এখনো স্পষ্ট। হাঁটু গেড়ে বসে জায়গাটা ভালো করে দেখলাম। জল নয়, এ অন্য কোনো তরল। উপরে সিলিংয়ের দিকে তাকালাম। এইবার লণ্ঠনের আলোয় আমি লক্ষ্য করলাম সেই নির্দিষ্ট বিন্দুর ঠিক উপরে প্রায় 1 বর্গ ফুট জায়গা জুড়ে একটি অংশ যেন শুকনো হাড়ের মতো সাদা, আর সেই সাদা অংশের ঠিক মাঝখানে এক ফোঁটা লাল তরল জমে আছে। আমি নিশ্চিত এই ঘরের উপরে কিছু একটা রয়েছে, আর সেখান থেকেই ছাদ ভেদ করে এই লালচে তরল চুইয়ে পড়ছে। ঠিক এমন সময় মনে হলো করিডোরে কেউ যেন খুব হালকা পায়ে হেঁটে গেল। কানে ভেসে এলো নুপুরের মৃদু রিনিঝিনি। দ্রুত লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলাম। করিডোর এখন ঘন অন্ধকারে ডুবে আছে। লণ্ঠনের আলোয় মুহূর্তের জন্য দেখতে পেলাম
করিডোরের অপর প্রান্তে, যেখানে সিঁড়ি ছাদের দিকে উঠে গেছে, সেখানে আবছাভাবে একটি ছায়া মিলিয়ে যাচ্ছে। ছায়াটি দেখতে অনেকটা একজন লম্বা চুলের মহিলার মতো। কে? চিৎকার করে জিজ্ঞাসা করলাম। আমার নিজের কণ্ঠস্বরই নিজের কাছে অচেনা মনে হল, কিন্তু উত্তর এলো না। আমার মনের বিশ্বাস আরো দৃঢ় হল। হয়তো এই ছাদেই কোনো সংকেত আমি খুঁজে পাব। মুহূর্তের জন্য দেখা ওই ছায়া মূর্তি হয়তো আমাকে সেই ইঙ্গিত দিয়ে গেল। আমি এগিয়ে গেলাম ছাদের দিকে। সিঁড়ি বেয়ে উঠে যে দরজার সামনে পৌঁছালাম, সেটি মোটা কাঠ লোহায় বাঁধিয়ে তৈরি। তাতে বিশাল লোহার শেকল ঝোলানো। শেকলের তালাটি বহু বছরের পুরনো, জং পড়া। লণ্ঠনটা দরজার পাশে রেখে দিলাম। আমার দৃষ্টি তালাটির দিকে স্থির। মনে ওটাকে ভাঙার উপায় আমি ভেবে চলেছি। ঠিক তখনই দরজার ওপার থেকে খুব মৃদু সেই আগের মতো ফিসফিসানি ভেসে এলো। কোনো শব্দই স্পষ্ট হয়ে কানে পৌঁছালো না, তবু আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। শব্দটা এমন যেন মনে হচ্ছিল ওই শব্দ আমার মস্তিষ্কের ভিতরে হচ্ছে। আমার তখন জেদ চেপে গেছে। যেভাবেই হোক তালা ভেঙে আমাকে দরজার ওপারে পৌঁছাতে হবে। আমার মন বলছে এই রহস্য উদ্ধারের ওটাই একমাত্র উপায়। কিন্তু কি দিয়ে ভাঙব? আমার কাছে তেমন কোনো সরঞ্জাম নেই। আমি লণ্ঠন নিয়ে দ্রুত নিচে নেমে এলাম। বাড়ির এদিক ওদিক তাকিয়ে দেখলাম। তারপর বেরিয়ে এলাম বাড়ির বাইরে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির মূল ফটকের কাছে ফটক থেকে ভেঙে পড়া বেশ ভারী একটা লোহার টুকরো খুঁজে পেলাম। সেটাকে নিয়ে দ্রুত উঠে এলাম সেই দরজার সামনে। সম্পূর্ণ বাড়ি এখন নিশ্চুপ। শীতল অন্ধকারে সব কিছু ডুবে আছে। মনকে শক্ত করে শরীরের সবটুকু শক্তি দিয়ে ওই ভারী লোহার টুকরোটা দিয়ে তালার উপরে সজোরে আঘাত করলাম। প্রথম আঘাতে তালা খুলল না, শুধু কিছু মরিচা প্রচণ্ড আঘাতে ঝরে পড়ল। বেশ কয়েকবার আঘাত করার পরে অবশেষে এক সময় সশব্দে তালাটা খুলে গেল। মনের মাঝে অদ্ভুত এক আবেশ তৈরি হলো। মনে হলো যেন কোনো নরকের দরজা আমি খুলে ফেলেছি। আমি তখন হাঁপাচ্ছি। কম্পমান হাতে লণ্ঠনটা তুলে নিয়ে দরজায় ঠেলা দিতে অদ্ভুত শব্দ করে সেটা খুলে গেল। পা ফেললাম দরজার ওপাশে। বহুদিনের জমা ময়লা পুরু হয়ে জমে আছে। উন্মুক্ত ছাদে পা ফেলার সঙ্গে সঙ্গে আমার শরীরে কেমন কাঁটা দিয়ে উঠল। রাতের অস্বাভাবিক নিস্তব্ধ অন্ধকার যেন সব অশুভ শক্তিকে এখানেই এনে জড়ো করেছে।
এতক্ষণ ভয়ের মাঝেও অদ্ভুত এক সাহস আমার মনে ছিল। আগ্রহ ছিল এই রহস্যের সমাধান করার। কিন্তু এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেন সব সাহস লোপ পেল। সেই নির্দিষ্ট ঘরটা যেখানে রয়েছে, আন্দাজ করে তার উপরে যে জায়গাটা হতে পারে সেদিকে এগিয়ে চললাম। অন্ধকারে জোনাকির দল ঠিক যেন অশরীরীর চোখের মতো জ্বলছে নিভছে। আমার অনুভূতি আমায় জানাচ্ছে আশেপাশের অন্ধকারে কেউ বা কারা যেন আমায় অনুসরণ করছে। সন্তর্পণে এগিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখলাম সেই জায়গাটা ছাদের অন্যান্য জায়গার মতো নয়। কংক্রিটে তৈরি একটা বসার জায়গা সেখানে রয়েছে। পাশাপাশি অন্তত ৩-৪ জন বসতে পারবে এমন। গভীর রাত তখন। বাতাসের গতি যেন সামান্য বৃদ্ধি পেয়েছে। কিছুই বুঝতে পারছিলাম না। এখানে তো কিছুই নেই। তবে কি আমার আন্দাজ ভুল? সেই বসার জায়গার উপরেও স্বাভাবিকভাবে ধুলো জমেছে। সেসব উপেক্ষা করে ওটায় বসলাম। আকাশে কোনো তারা নেই, হয়তো মেঘ জমেছে। কি করব তাই ভাবতে লাগলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর অধৈর্য হয়ে স্থির করলাম নিচে নেমে যাব। সেই মতো সেই ভারী দরজাটা বন্ধ করে ফিরে এলাম নিজের ঘরে। কিছু একটা অঙ্ক আমি কিছুতেই মেলাতে পারছি না। ঘটনা পরম্পরায় রাতের খাওয়া দাওয়া সারা হয়নি। এই সময় খাবার গুছিয়ে নিয়ে বসলাম। জানি না কেন খেতে ইচ্ছা করল না। সামান্য কয়েক গ্রাস খেয়ে সব গুছিয়ে রাখলাম। তারপর উদ্বিগ্ন মনে একটা সিগারেট শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। ঘর এখন অন্ধকার। জানালাটাও ভালো করে বন্ধ করে দিয়েছি। এমন জরাজীর্ণ বাড়িতে জানালা খুলে রাখার সাহস আমার হয়নি। ছাদ থেকে ফিরে আসার পরে অবশ্য আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। মনের মাঝে জিজ্ঞাসা শুধু তাল গোল পাকাচ্ছে। আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় চোখে ঘুম নামল। ঘুমের মাঝে অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। এই জমিদার বাড়িটি। তবে স্বপ্নে তার রূপ এমন জরাজীর্ণ নয়, বরং সব কিছু পরিপাটি, কিন্তু কেমন যেন নিশ্চুপ। এমন জমিদার বাড়ি যেমন প্রাণের উচ্ছ্বাসে মুখরিত থাকার কথা, তার ছিটে ফোঁটা নেই। মনে হলো আমিও সেই বাড়িতে হেঁটে বেড়াচ্ছি। বেখেয়ালে হাঁটতে হাঁটতে আমি পৌঁছালাম সেই ঘরে, যে ঘরে ছাদ চুঁইয়ে ফোঁটা ফোঁটা লাল তরল পড়ছিল। কিন্তু সম্পূর্ণ বাড়িতে যে রাজকীয় ঔজ্জ্বল্য, তা ওই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেল। মনে হলো ওটা কোনো ঘর নয়, গারদের কোনো কুটুরি। দেখলাম একজন মহিলা হাত পা বাঁধা অবস্থায়
মেঝেতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে অনেক দিন অভুক্ত। প্রাণ যেন শেষ উপস্থিতিটুকু জানান দিয়ে প্রহর গুনছে। এমন সময় দরজা ঠেলে এক সুঠামদেহী পুরুষ প্রবেশ করল। নায়কোচিত চেহারা, অথচ অভিব্যক্তিতে খলনায়কের অভিসন্ধি স্পষ্ট। হাতে একটা চকচকে চাবুক। লোকটি প্রবেশ করার শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই অসহায় নারী সতর্ক হয়ে কোনো ক্রমে উঠে বসেছে। তার চোখে মুখে অসীম আতঙ্ক, সামান্যতম করুণা সে কোনো ক্রমে প্রার্থনা করছে। অথচ যার কাছে সেই প্রার্থনা, তার মনে বিন্দুমাত্র করুণা নেই। চাবুকের তীব্র আঘাত আছড়ে পড়ল সেই নারীর শরীরে। যন্ত্রণায় কুঁকড়ে গেল শরীরটা। যতক্ষণ না শরীরটা নিথর হয়ে গেল, ততক্ষণ চলতে লাগলো পাশবিক অত্যাচার। তারপর বেরিয়ে গেল লোকটা। পর মুহূর্তে দুজন লোক আবার সেই ঘরে প্রবেশ করল। তারা সেই প্রাণহীন রক্তাক্ত শরীরটা বয়ে নিয়ে চলল। আমিও চললাম পিছনে পিছনে। ওরা শরীরখানা নিয়ে বাড়ির ছাদে পৌঁছালো। দেখলাম যেখানে সেই বসার জায়গা, তার নিচের অংশটা সদ্য তৈরি হয়েছে, আর তার মাঝখানে বেশ কিছুটা ফাঁকা জায়গা। জায়গাটা ঠিক ততটুকু যতটুকু জায়গা হলে একখানা শরীর তার মাঝে লুকিয়ে রাখা যায়। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। কোনো ক্রমে লণ্ঠনটা জ্বালিয়ে একরকম ছুটতে ছুটতে ছাদে পৌঁছালাম। তারপর সেই লোহার টুকরোটা যেটা দিয়ে দরজার তালা ভেঙেছিলাম, সেটা এনে পাগলের মতো কংক্রিটের তৈরি বসার জায়গাটার উপরে আঘাত করতে লাগলাম। সর্বশক্তিতে প্রথম আঘাত হানার সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো তীব্র এক বজ্রপাতের শব্দ। স্পষ্ট বুঝলাম আকাশে মেঘ জমেছে। সবেমাত্র কিছুটা অংশ যখন ভেঙেছি, ঠিক তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামল। জ্বলন্ত লণ্ঠনের উপরের কাঁচটা শীতল বৃষ্টির জলের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে সশব্দে চূর্ণ হয়ে গেল। নিভে গেল আলো। তখন আমি বিদ্যুৎ চমকের সামান্য আলোয় দৃষ্টিহীনের মতো আঘাত করে চলেছি। উপরের এক পরত আস্তরণ যখন প্রায় ভেঙে ফেলেছি, ঠিক সেই সময় বিকট শব্দে একটা বজ্রপাত হলো আশেপাশে। আর সেই মুহূর্তের তীব্র আলোয় আমি ভাঙা কংক্রিটের টুকরোর ফাঁকে দেখতে পেলাম শুকনো একটা করটি। এই নৃশংস হত্যার পিছনে কারণ কি তা আমি জানি না, কিন্তু সেই হত্যাকারীর উপরে আমার তীব্র রাগ তৈরি হলো। অঝোরে বৃষ্টি ঝরছে তখন। ভেজা অবস্থাতেই বেশ কিছুক্ষণ ছাদে বসে রইলাম। কঙ্কালের উপরে অনবরত ঝরছে বৃষ্টির ধারা। একসময় ক্লান্ত মনে নেমে এলাম নিচে। আর কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটবে। ভেজা পোশাক পরিবর্তন করে নিয়ে শুয়ে পড়লাম বিছানায়। ঘুম এলো না।
কিছুক্ষণ পরে বৃষ্টি থামল। আরও কিছুক্ষণ বিছানাতেই কাটিয়ে যখন উঠে বাইরে বেরোলাম, তখন সবে ভোরের আলো ফুটেছে। সোজা আমি রতনের কাছে গেলাম। সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। এ কথা জানালাম যে আমার মনের ইচ্ছা আমি ওই কঙ্কালের সৎকার করব। রতনই আমায় গ্রামের এক বিজ্ঞ পুরোহিতের কাছে পাঠালো। সেই পুরোহিতের নির্দেশ মতো ওই কঙ্কালের সৎকারের সমস্ত ব্যবস্থাই আমি করলাম। ওই নারীর কি অপরাধ ছিল জানি না, তবে সে যা যন্ত্রণা পেয়েছে তা কোনো অপরাধের শাস্তি হতে পারে না। শ্মশানে যখন কঙ্কাল নিয়ে গিয়ে চিতায় পোড়ানো হচ্ছে, তখন গ্রামের লোকজন চারপাশে ভিড় করেছিল। আমার নিজের কেউ নয়, তবুও জানি না কেন আমার চোখের কোণা সেই মুহূর্তে সামান্য ভিজে উঠেছিল। সমস্ত ঘটনা সারা জীবন অজানাই থাকবে, তবে ওই কঙ্কালের সৎকারের ব্যবস্থা করার পরে বাড়িতে অতিলৌকিক ঘটনা আর ঘটেনি। সব মিটে যাওয়ার পরে আমি আরও মাসখানেক ওখানে ছিলাম, যদিও প্রথম দিন 10 ওই জমিদার বাড়িতে, কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে ওই বাড়িতে আর অতিলৌকিক কিছু নেই। নিশ্চিত হওয়ার পরে আমি থাকতে শুরু করি সেই অতিথিশালায়। ওই কদিন বিরাট এক কর্মযজ্ঞ চলেছিল। দিন 10 মধ্যে বাড়িখানা লোকজন লাগিয়ে প্রথমে সম্পূর্ণ ভেঙে ফেলি। তারপর চারপাশে পরীক্ষা দিয়ে গ্রামের খেলার মাঠের জন্য ওই জমি আমি দান করে দিই। আমি শুধু একটাই শর্ত দিয়েছিলাম, ওই মাঠের নাম হবে রমা নামক সেই অসহায় নারীর নামে। শুনছিলেন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 60তম গল্প শীতলপুরের শিহরণ। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না।